নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রেমিক ও স্বামী। তাহলে শুরু করি গল্প প্রেমিক ও স্বামী। যুবকটির সঙ্গে দোকানটায় ঢোকার মুখেই দেখা হয়েছিল নিখিলের। তখন যুবকটি নিখিলের চোখের দিকে দু এক পলক তাকিয়ে থেকেই চোখ ফিরিয়ে নেয়, কোনো কথা বলেনি। নিখিলও ঠিক মনে করতে পারল না যুবকটিকে আগে কোথায় দেখেছে কিংবা তার নাম কি, অথচ চেনা চেনা মনে হচ্ছে। যাকে নিখিল আর ও নিয়ে মাথা ঘামালো না। সিঁড়ির ওপর একটা লোহার টুকরো পড়েছিল। নিখিল শান্তাকে বলল, দেখো হোঁচট খেও না। রবিবারের সকাল। নিখিল শান্তাকে নিয়ে পার্ক স্ট্রিটের একটা নিলামের দোকানে এসেছে। বিশেষ কোনো কিছু কেনার যে উদ্দেশ্য আছে তা নয়, যদি হঠাৎ কিছু চোখে লেগে যায়। এখানে সাহেব বাড়ির রূপো বাঁধানো আয়না থেকে শুরু করে শ্বেতপাথরের টেবিল পর্যন্ত অনেক কিছুই পাওয়া যায়। সবাই বেশ সেজেগুজে আসে, কিছু না কিনেও দু একবার দাম হাঁকতে মন্দ লাগে না। রোজউডের একটা ছোট্ট বেড সাইড টেবিল খুব পছন্দ হয়েছে শান্তার। সে দাম বলতে শুরু করেছে। আরম্ভ হয়েছে 15 টাকা থেকে। একজন স্থূলকায় মারোয়ারি এবং একজন গম্ভীর চেহারার পার্সি মহিলা অনবরত দাম বাড়িয়ে যাচ্ছেন। 55 টাকা পর্যন্ত দর ওঠার পর নিখিল ইশারা করল শান্তাকে। এরপর জেদাজেদির জন্য দাম বেড়ে যাবে, সাধারণত এরকমই হয়। শান্তা তবু বলল 60 টাকা। তারপর থেমে গেল। শেষ পর্যন্ত পার্সি মহিলাই সেটা কিনে নিলেন 91 টাকায়। শান্তা নিখিলের দিকে ফিরে ফিসফিসিয়ে বলল, তুমি বারণ করলে কেন? জিনিসটা ভালো ছিল কিন্তু। নিখিল বলল, তা বলে অত দাম দরের কোনো মানে হয় না। রোজউড হোক আর যাই হোক, ওইটুকু তো জিনিস, 50 টাকার বেশি দাম হয় না। এই সময় ওই যুবকটি এসে তাদের পাশে দাঁড়ালো। শান্তার দিকে তাকিয়ে বলল, কেমন আছেন? চিনতে পারছেন আমাকে? শান্তা চিনতে পেরেছে। হাস্যোজ্জ্বল মুখে বলল, ও মা, আপনি? বাহ, কেন চিনতে পারবো না? আপনি এখন কলকাতায় আছেন? যুবকটি এবার নিখিলের দিকে তাকিয়ে ভদ্রতাসম্মত হাসি দিয়ে বলল, আপনি ভালো? নিখিল এবার সঙ্গে সঙ্গে চিনতে পারল ওকে। ছেলেটির নাম অলোক ব্যানার্জি। 2 বছর আগে দেখা হয়েছিল দার্জিলিংয়ে। নিখিল চট করে একটা মজার ব্যাপার ভেবে নিল। মজাটা হচ্ছে এই, দোকানে ঢোকার মুখে সে ছেলেটিকে চিনতে পারেনি, ছেলেটিও নিশ্চয়ই চিনতে পারেনি, তাহলে কথা বলতো। ছেলেটি তখন শান্তাকে দেখেনি, কিন্তু ছেলেটি শান্তাকে দেখেই চিনতে পেরেছে এবং শান্তাও চিনতে পেরেছে ওকে। অথচ একসঙ্গেই তো আলাপ। দেখা হয়েছিল দার্জিলিংয়ে। নিখিল আর শান্তা সদ্য বিয়ে করে গিয়েছিল হনিমুনে। তখন বর্ষাকাল, বিশেষ লোকজন নেই। হোটেলে পাশের ঘরটাতেই থাকতো এই অলোক ব্যানার্জি। নিজে থেকেই যেচে আলাপ করেছিল। অলোক শান্তাকে বলল, টেবিলটা না কিনে ভালোই করেছেন, ওর লকটা খারাপ, আমি আগেই দেখেছি। শান্তা জিজ্ঞেস করল, আপনি এখন কলকাতায় থাকেন? অলোক বলল, হ্যাঁ, আপাতত 2-1 বছরের জন্য কলকাতায়। দার্জিলিংয়ে যখন প্রথম আলাপ হয় তখন অলোক বলেছিল ও জামশেদপুরে থাকে। একলা একলা দার্জিলিংয়ে গিয়েছিল কেন? সে সম্পর্কে অলোক জানিয়েছিল যে প্রায়ই সে একা একা নানা জায়গায় ঘুরে বেড়ায়। কোনো এক জায়গায় বেশি দিন থাকতে তার ভালো লাগে না। কখনো পাহাড়ি জায়গায়, কখনো সমুদ্রের ধারে ছুটি পেলেই সে চলে যায়। ব্যাপারটা খুব রোমান্টিক মনে হয়েছিল ওদের কাছে। যুবা বয়সে সাধারণত কেউ একা একা বেড়াতে যায় না।
নিখিল যেমন কখনো যায়নি। হয় যাওয়া হয় বন্ধুবান্ধব মিলে দল বেঁধে, অথবা বিবাহিত হলে স্ত্রীর সঙ্গে। একদিন জলাপাহাড় অঞ্চলে একটা পাথরের ওপর একা অলোক ব্যানার্জিকে অন্যমনস্কভাবে বসে থাকতে দেখে শান্তা পরিহাসের সঙ্গে বলেছিল, দেখো দেখো, ভদ্রলোক নিশ্চয়ই ব্যর্থ প্রেমিক, কিংবা কবি টবি নয় তো, নইলে সন্ধেবেলা কেউ ওই রকম একা বসে থাকে। শান্তা আর নিখিল দার্জিলিংয়ে ছিল 10 দিন। এর মধ্যে অলোক ব্যানার্জির সঙ্গে প্রায় দেখা হয়েছে। কখনো বেড়াতে যাবার মুখেই দেখা হওয়ায় অলোক ব্যানার্জি বলেছে, কোন দিকে যাচ্ছেন? চলুন না, একসঙ্গেই যাওয়া যাক। নতুন বিয়ের পর যারা হনিমুনে গেছে, আমাদের উচিত নয় তাদের সঙ্গে বেশি দেখা করা, তাদের নিরালায় থাকতে দেওয়া উচিত। কিন্তু অলোক ব্যানার্জি তা বোঝেনি। এ নিয়ে শান্তা প্রথম 2-1বার বলেছে, ভদ্রলোক বড্ড গায়ে পড়া, আমরা আলাদা কোথাও যাব তার উপায় নেই, ঠিক ওর সঙ্গে দেখা হবেই। নিখিল উদারভাবে বলেছে, তাতে কি হয়েছে, লোকটা তো খারাপ নয়, কথাবার্তা বেশ ভদ্র। পৃথিবীতে একেবারে নিরালা জায়গা আর তুমি কোথায় পাবে? কয়েকদিনের মধ্যেই অবশ্য শান্তা লোকটিকে মোটামুটি সহ্য করে নেয়। অলোক ব্যানার্জি সবসময় বেশ ফিটফাট সেজেগুজে থাকে, ব্যবহার খুবই ভদ্র, নানা রকম বিষয়ে কথাবার্তা বলতে পারে। এরকম লোক গায়ে পড়া হলেও এড়ানো যায় না। নিখিল 2-4 দিনের মধ্যেই একটা ব্যাপার আবিষ্কার করে ফেলেছিল। অলোক ব্যানার্জি পেশায় সেলস রিপ্রেজেন্টেটিভ। নানা জায়গায় ওকে একা একা ঘুরে বেড়াতে হয় চাকরির কারণে। সেটাকেই ও একটু রোমান্টিক রূপ দিয়ে বলেছে। হোটেলের ম্যানেজারের সঙ্গে অলোক ব্যানার্জির কথাবার্তা শুনে নিখিল বুঝতে পেরেছে, এই হোটেলেই সে বছরে 2-3 বার আসে। অথচ শান্তার কাছে কথায় কথায় ও একবার বলেছিল, দার্জিলিংয়ে এই ওর প্রথম আসা। ওদের সঙ্গে একসঙ্গে ঘুমে গিয়েছিল শুধু ওদের সঙ্গ পাওয়ার জন্যেই, নইলে দার্জিলিংয়ে বারবার এসে কেউ প্রতিবার ঘুম কিংবা টাইগার হিলস দেখতে যায় না। নিখিল অবশ্য এ কথাটা বলেনি শান্তাকে। ওইটুকু মিথ্যে কথা বলে লোকটি এমন কিছু দোষ করেনি। শুধু শুধু ওর সম্পর্কে শান্তার ধারণা খারাপ করে দেবার কোনো মানে হয় না। নিখিল শান্তার স্বামী, আর অলোক ব্যানার্জির চোখে শান্তা একজন সদ্য পরিচিতা সুন্দরী মহিলা। একজন সদ্য পরিচিতা সুন্দরী মহিলার কাছে নিজেকে কিছুটা উল্লেখযোগ্য করে তোলার জন্য ওরকম একটু আধটু মিথ্যে কথা সব পুরুষ মানুষই বলে। নিখিলও হয়তো বলতো। সংসারে মন টেকে না এমন একজন যুবক সমুদ্র কিংবা পাহাড়ি জায়গায় ঘুরে বেড়ায়, এই চরিত্রটি মেয়েদের পছন্দ হবে। তার বদলে চাকরির জন্য নানা জায়গায় ট্যুরে যেতে হয়, এই সাদা সত্যি কথাটা এমন কিছু না। যুবকটি শেষ পর্যন্ত শান্তার প্রেমেই পড়ে গিয়েছিল বোধহয়। শেষের দিকে শান্তাকে দেখলেই একটা গদগদ ভাব এসে যেত। মাথা নুইয়ে নুইয়ে এমনভাবে কথা বলতো যে দেখলেই প্রেমিক প্রেমিক মনে হয়। কখন নিখিল একটু দূরে যাবে, শান্তার সঙ্গে একটু নিরালায় কথা বলা সম্ভব হবে, সেই সুযোগ খুঁজত। সদ্য বিবাহিত এবং স্বামীর সঙ্গে উপস্থিত এমন মেয়ের প্রেমে পড়া যে উচিত নয়, সেটা বুঝতে পারেনি ছেলেটি। তার কি করা যাবে? প্রেমে তো সবাই হিসেব করে পড়ে না। ভালোবাসা অন্ধ, এ কথা আর তাহলে বলে কেন? নিখিল এইসব ভাবত। নিখিল মনে মনে ব্যাপারটা বেশ উপভোগ করত। হঠাৎ বেড়াতে এসে দেখা একটি সুন্দরী মেয়েকে দেখে মনটা একটু নরম হয়ে যাওয়া, তার সঙ্গ পাবার একটু ইচ্ছে, এর বেশি কিছু তো নয়, এতে দোষের কিছু নেই। নিখিল অবশ্য মনে মনে বুঝতে পারল, অলোক ব্যানার্জি মনে মনে তাকে অপছন্দ করে। তা তো করবেই। মনে মনে কোনো মেয়েকে ভালোবাসলে তার স্বামীকে কেই বা পছন্দ করে? স্বামীরা অত্যন্ত দুর্ভাগা প্রাণী, তাদের কেউই পছন্দ করে না। নিখিল মাঝে মাঝে নিজেকে অলোক ব্যানার্জির জায়গায় বসিয়ে ভাবত,
সে যদি শান্তার মতন কোনো মেয়ের সঙ্গে এই রকম প্রেমে পড়তো তাহলে সেও কি মনে মনে চাইতো না স্বামীটা এখানে না থাকলেই ভালো হয়? বস্তুত এরকম ঘটনা তো নিখিলের জীবনেও ঘটেছে। নিখিল অবশ্য অলোক ব্যানার্জিকে খুব বেশি খুশি করতে পারেনি। অলোকের সঙ্গে শান্তাকে বেশিক্ষণ একা থাকার সুযোগ দেওয়া সম্ভব হয়নি। সদ্য বিবাহিত স্বামীর পক্ষে স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে দূরে সরে থাকা মোটেই স্বাভাবিক নয়। সেটা কি ভালো দেখায়? ভদ্রতা সভ্যতা মেনে যতদূর যা করা যায় নিখিল তাই করেছে। শান্তাও কি ব্যাপারটা বুঝতে পারেনি? নিশ্চয়ই বুঝেছিল এবং বুঝেও না বোঝার ভান করেছিল। একটি ফিটফাট চেহারার সুদর্শন যুবক সব সময় খাতির করে প্রশংসা করে কথা বলছে, এটা কোন মেয়ের না ভালো লাগে? এমনকি সদ্যবিবাহিত মেয়েদেরও ভালো লাগে। এর প্রতিদান হিসাবে শান্তা আর কী বা দিতে পারে? টুকরো টুকরো হাসি আর দু চারটে রহস্য ঘেঁষা সংলাপ। মেয়েদের বিশেষ কিছু দিতে হয় না। মেয়েরা যে মেয়ে এটাই তাদের মস্ত বড় গুণ ছেলেদের কাছে। সুন্দরী হলে তো কথাই নেই। নিখিল জানত শান্তা কখনো চুপি চুপি রাত্রিবেলা অলোক ব্যানার্জির ঘরে ঢুকবে না। শান্তা ভালো মেয়ে এবং সে নিখিলকে সত্যিই ভালোবাসে। স্বামী স্ত্রীর মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকলে এই রকম দু একটা ছোটোখাটো প্রেমিক প্রেমিকার সাইড ক্যারেক্টার এলেও কোনো ক্ষতি হয় না। জলা পাহাড়েই আর একদিন একটা মজার ব্যাপার হয়েছিল। সেদিনও ওখানে অলোকের সঙ্গে হঠাৎ দেখা। নিখিল অবশ্য বুঝতে পেরেছিল অলোক ইচ্ছে করেই সেখানে আগে থেকে দাঁড়িয়ে আছে। অলোক জানতো ওরা এদিকেই আসবে। এরকম অনেকেই করে। অলোক ওদের দেখে বলল, আরে আপনারাও আজ এদিকে এসেছেন? আমার কিছু করার নেই, তাই ঘুরতে ঘুরতে এদিকটা এলাম। নিখিল বলল, চলুন একসঙ্গেই বেড়ানো যাক। শান্তা বলল, বেড়াবার কি উপায় আছে? সারাদিন ধরেই তো বৃষ্টি, এতদিনে একবারও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। অলোক বলল, আজ মেঘ সরে যাচ্ছে, দেখুন দেখুন কীরকম উড়ে যাচ্ছে হালকা হালকা মেঘ, আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে। নিখিল ওকে জিজ্ঞাসা করল, আপনি রেনকোট কিংবা ছাতা আনেননি কেন? শুধু শুধু ভিজছেন। অলোক বলল, একটু ভিজলে কি আর হবে। নিখিলদের সঙ্গে একটা মাত্র ছাতা, তাতে তারা স্বামী স্ত্রী গা ঘেঁষাঘেঁষি করে গেলে কোনো দোষ নেই। হানিমুনের সময় সেটাই স্বাভাবিক, কিন্তু পাশাপাশি আর একজন ভিজতে ভিজতে গেলে অস্বস্তি লাগে। নিখিল বলল, আপনিও আসুন না। অলোক খুব আপত্তি করা সত্ত্বেও নিখিল তাকে টেনে আনল। তবে এক ছাতার তলায় স্বামী স্ত্রী আর স্ত্রীর প্রেমিককে কিছুতেই ধরানো যায় না, তাতে তিনজনেরই অসুবিধে। যাই হোক, একটু বাদে বৃষ্টি কমে গেল অনেকটা। পাউডারের মতন মিহি মিহি বৃষ্টি এসে লাগছে গায়ে। নিখিল ছাতা গুটিয়ে ফেলেছে। বহুদূর পর্যন্ত নিচু উপত্যকায় যেন হালকা একটা জাল বেছানো রয়েছে। এদিকটা খুবই নির্জন, আর কোনো ভ্রমণ পিপাসুকে দেখা যায় না। এই সময় শান্তার হঠাৎ বাথরুম পেয়ে গেল। সৌভাগ্যের বিষয় ছোট বাথরুম। শান্তা ইশারায় নিখিলকে জানালো সে কথা। এখন নিখিলকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। এইসব কথা শৌখিন প্রেমিকদের কাছে বলা যায় না, স্বামীকেই বলতে হয়। এমনিতে কোনো অসুবিধা ছিল না, কাছাকাছি মানুষজন নেই, একটা কোনো গাছের আড়ালে শান্তা বসে পড়তে পারত। নিখিল দূরে দাঁড়িয়ে পাহারা দিত, কিন্তু অলোক রয়েছে যে। অলোকের সামনে প্রসঙ্গটা উত্থাপন করাই যে লজ্জার ব্যাপার। নিখিল শান্তাকে ইশারায় জিজ্ঞেস করল, হোটেলে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না? না, শান্তা অতক্ষণ অপেক্ষা করতে পারবে না। ওরা অনেকটা দূরে চলে এসেছে। অগত্যা নিখিলকে ব্যবস্থা করতেই হলো। একটা সুবিধা মতন গাছ দেখে নিখিল গম্ভীর মুখ করে শান্তাকে বলল, তুমি কোথায় যাবে বলছিলে? যাও, আমি আর অলোকবাবু রাস্তায় দাঁড়াচ্ছি। অলোক প্রথমটায় বুঝতে পারেনি,
অবাক হয়ে শান্তার মুখের দিকে তাকিয়েছিল। ভাগ্যিস কিছু জিজ্ঞেস করেনি। অলোক যেমন সবসময় শান্তার জন্য কিছু না কিছু করার জন্য ব্যস্ত, এ ব্যাপারেও সে সাহায্যের প্রস্তাব দিয়ে ফেললে হয়েছিল আর কি। যাই হোক, ব্যাপারটা বুঝতে পেরে বেচারা খুব লজ্জা পেয়ে গেল। নিখিল অলোককে নিয়ে একটু দূরে এসে দাঁড়িয়ে বলল, এই নিন, সিগারেট নিন। তারপর আজে বাজে কথা বলতে লাগলো। দুজনের মধ্যে কোনো রকম মতের মিল নেই, কথাবার্তার কি হবে। নিখিল হঠাৎ লক্ষ্য করল অলোক বেশ চঞ্চল হয়ে পড়েছে। কথা বলায় তার একটুও মন নেই, যেন তার ভেতরের একটা দুর্বার ইচ্ছে চাইছে একবার মুখ ফিরিয়ে দেখতে শান্তাকে। এটাও তো স্বাভাবিক। নিখিল তার স্ত্রীকে প্রতি রাত্রি দেখে, তার এখন ওরকম ইচ্ছে জাগবার কথা নয়। কিন্তু একজন সুন্দরী মহিলা সম্পর্কে একজন অনাত্মীয় পুরুষের তো সেরকম মনোভাব হবে না। ভদ্রতা সভ্যতার মোড়ক দিয়ে এটাকে যতই ঢেকে রাখা যাক, ব্যাপারটা তো জলের মতন সোজা। বেশ কৌতুক বোধ করে নিখিল মিটিমিটি হাসতে লাগলো। যাই হোক, সেবার নিখিলরা চলে আসবার পরও অলোক ব্যানার্জি দার্জিলিংয়ে থেকে যায়। অলোক ওদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এসেছিল। ঠিকানা বিনিময়, আবার দেখা হবার আশ্বাস ইত্যাদি যা যা হয় সেবার তো হয়েছিলই। অলোক জামশেদপুরে বেড়াতে যাবার জন্য বারবার অনুরোধ করেছিল ওদের। নিখিলও বলেছিল কলকাতা এলে অলোক যেন নিশ্চয়ই ওদের বাড়িতে আসে, চিঠিপত্রেও নিশ্চয়ই যোগাযোগ থাকবে ইত্যাদি। ট্রেন ছেড়ে দেবার পরও নিখিল দেখল অলোক তখনও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। শান্তার প্রেমিক পেছনে পড়ে রইল। চলে আসবার আগের দিন নিখিল টের পেয়েছিল যে অলোক ব্যানার্জি বিবাহিত। কি একটা কথা প্রসঙ্গে ব্যাপারটা বোঝা গিয়েছিল। এটা জানার জন্য নিখিলের কৌতূহল ছিল, অথচ জিজ্ঞেস করাও যায় না সরাসরি। তাই সে প্রসঙ্গটা ধরে ঠিক বুঝে নিয়েছে। অলোক অবশ্য কোনোদিনই বলেনি যে সে বিবাহিত নয়, কিন্তু নিজের স্ত্রীর কথা সে একবারও উচ্চারণ করেনি, এবং তার ওই একা একা ভাবটার জন্য ধরেই নিতে হয় যে সংসারেও সে একা। শান্তার সেই রকমই ধারণা। নিখিল অবশ্য শান্তার এই ভুলটাও ভেঙে দেয়নি। অলোক ব্যানার্জি এ কথাটা চেপে গেছে, বেশ করেছে। এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয়। বিবাহিত লোকদের কি প্রেমে পড়া নিষিদ্ধ? পৃথিবীতে ঢের ঢের বিবাহিত পুরুষই প্রেম করে, তবে মেয়েরা তাদের প্রেমিক হিসেবে বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত ছেলেদেরই বেশি পছন্দ করে। প্রেমিক, এই ধারণাটাই বিবাহের সম্পর্কের ঊর্ধ্বে যেন। নিখিল চেয়েছিল শান্তার এই শৌখিন প্রেম প্রেম খেলাটুকু অধিকৃতই থাক। শেষ মুহূর্তে ধারণা ভেঙে দেওয়া নিষ্ঠুরতা। অলোকের সঙ্গে তার কোনো যোগাযোগ রাখা হয়নি অবশ্য। বেড়াতে গিয়ে যাদের সঙ্গে আলাপ, বেশিরভাগ ক্ষেত্রেই সেই আলাপ আর বেশি দূর গড়ায় না। তাছাড়া দার্জিলিংয়ে যাকে ভালো লাগে কলকাতায় তাকে আর ভালো নাও লাগতে পারে। কখনো কখনো ওরা স্বামী স্ত্রীতে অলোক ব্যানার্জির প্রসঙ্গ তুলে হাসাহাসি করেছে বটে, তবে বেশি আর কিছু না। আবার হঠাৎ এই নিলামের দোকানে দেখা। অনেকক্ষণ ওরা একসঙ্গে রইল। অলোক কিনে ফেলল একটা বুককেস, এবং প্রায় তার পেরাপিরিতেই শান্তাকে কিনতে হলো একজোড়া ফুলদানি। দার্জিলিংয়ের গল্পও হলো অনেকক্ষণ, এবং অলোককে একদিন তাদের বাড়িতে অবশ্যই আসতে বলা হলো। কিন্তু আসতে বলা মানেই নেমন্তন্ন করা নয়, বিশেষ কোনো দিন ঠিক করে নেমন্তন্ন করা। আর আপনি একদিন আসবেন, এই বলার মধ্যে অনেক তফাৎ। নিখিল নেমন্তন্ন করার ব্যাপারে উৎসাহ দেখায়নি। শুধু তাই নয়, অলোক ব্যানার্জিকে আজ দেখে সে খুশি হয়নি। শান্তা আর অলোকের মধ্যে কথা হয়, তাকে স্বামী সেজে পাশে সারাক্ষণ বোকা বোকাভাবে দাঁড়িয়ে থাকতে হয়। তাছাড়া ভদ্রলোকের যেরকম প্রেমে পড়ার বাতিক, তাতে বেশি প্রেম জমিয়ে ফেললেই মুশকিল। দার্জিলিংয়ের ছুটির সময় সে ব্যাপারটাতে মজা পেয়েছিল। কলকাতায় নানা কাজের ঝামেলায় এসব ঠিক সহ্য করা যায় না। কোনো ভদ্রলোক কি তার স্ত্রীকে সবসময় পাহারা দিতে পারে? তাছাড়া
কলকাতায় শান্তার তো পুরনো দিনের 2-3 জন বন্ধু আছেই, দার্জিলিংয়ের বন্ধুকে তার কলকাতায় দরকার নেই। নিখিল আর একটা জিনিস লক্ষ্য করেছিল, অলোক যদিও একবার বলেছে যে সে কলকাতার ফান রোডে ভাড়া নিয়েছে, কিন্তু সেখানে তাদের একবারও যেতে পারেনি। ভদ্রলোকের স্ত্রীকে কি খুব কুৎসিত দেখতে? বাড়ি ফিরে শান্তা বলল, ভদ্রলোক বেশ মজার, তাই না? সবসময় এত বেশি বেশি ভদ্রতা দেখাতে চায় যে বোকা বোকা দেখায়। নিখিল গম্ভীরভাবে বলল, ও দেখছি এখনও তোমার প্রেমে পড়ে আছে। শান্তা চোখ কুঁচকে হাসি মুখে বলল, তবে তুমি ভাবো কি এখনও লোকে আমার প্রেমে পড়ে? নিখিলও না হেসে পারল না। হাসতে হাসতে বলল, দুপুরবেলা যখন আমি বাড়ি থাকবো না তখন যেন না আসা শুরু করে, দেখো বাবা। শান্তা নিখিলকে একটা ধাক্কা দিয়ে বলল, তুমি বড্ড অসভ্য। আসবার আগেই আর একদিন নিখিলের সঙ্গে তার রাস্তায় দেখা হয়ে গেল। ছুটির দিন, তবু নিখিলের অফিস ছিল। অফিস থেকে ফেরার পথে ট্যাক্সি স্ট্যান্ডে দেখল সঙ্গে একজন মহিলাকে নিয়ে অলোক দাঁড়িয়ে রয়েছে। নিখিল আগে দেখেও কথা বলেনি, হয়তো ছেলেটি আরেকটি প্রেমিকা জুটিয়েছে। এ সময় কথা বলতে গেলে বিব্রত হবে। মহিলাটি বিবাহিতা। বিবাহিতা মহিলাদের সঙ্গেই প্রেমে পড়ার ন্যাক আছে ওর। অলোক ব্যানার্জি নিজে কথা বলল, ডেকে বলল, এই যে নিখিলবাবু, কি খবর? আলাপ হলো। মহিলাটি অলোকের স্ত্রী। মনে হয় 7-8 বছরের পুরনো বিয়ে। এর আগে যে অলোক নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেবার চেষ্টা করেছে সে সম্পর্কে এখন আর তার মুখে কোনো লজ্জার চিহ্ন নেই। কোথাও বসে চা খাওয়ার প্রস্তাব দিল অলোকই, কিন্তু নিখিলের তাড়া আছে। তখন ঠিক হলো ট্যাক্সি পাওয়া তো একটা সমস্যা, সুতরাং একটা ট্যাক্সি পেলে তাতে ওরা একসঙ্গে যাবে। নিখিলের বাড়ি দূরে, নিখিল ওদের নামিয়ে দেবে। অলোকের স্ত্রীর নাম মমতা। ভারী সরল আর ছেলে মানুষ ধরনের, খুব সহজেই জমিয়ে নিতে পারে। নিখিলকে বলল, আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। আপনার স্ত্রী তো খুব সুন্দরী, একদিন নিয়ে আসুন না আমাদের বাড়ি। নিখিল বলল, তার আগে আপনারা একদিন আসুন। ট্যাক্সি পাওয়া গেল অতি কষ্টে। নিখিল সামনে বসতে যাচ্ছিল। অলোক বলল, না না, আপনি ভেতরে আসুন, অনেক জায়গা আছে। মমতা মাঝখানে বসল, দুপাশে দুজন। কিছুক্ষণ গল্প করার পর নিখিল হঠাৎ লক্ষ্য করল যে অলোক খুব কম কথা বলছে, মাঝে মাঝে হুঁ হাঁ দিয়ে যাচ্ছে শুধু। অথচ দার্জিলিংয়ে দেখেছে তার সুন্দর কথার ফোয়ারা ছোটে। এমনকি এ কথাও বোঝা যাচ্ছে অলোক তার স্ত্রীকে একটু একটু ভয় পায়। নিখিল হঠাৎ দুম করে মমতাকে বলে ফেলল, আপনি ভারী সুন্দর সেন্ট মেখেছেন তো, চমৎকার গন্ধটা। মমতা একটু লজ্জা পেল। নিখিল তাকালো অলোকের দিকে। অলোকের মুখখানা উদাসীন ধরনের, ভূমিকা বদলে গেছে। অলোক এখন আর প্রেমিক নয়, সে স্বামী। যে কোনো স্বামীর মতনই গোবেচারা ভঙ্গিতে সে অন্য লোকের মুখে স্ত্রীর প্রশংসা শুনতে বাধ্য হচ্ছে। ব্যাপারটায় নিখিল এত উৎসাহ পেয়ে গেল যে অত্যন্ত আগ্রহের সঙ্গে মমতাকে বলল, শুনুন, সামনের সোমবার আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আপনারা খাবেন, আসতেই হবে কিন্তু, বুঝলেন? বাকিটা রাস্তা নিখিল আর মমতাই শুধু কথা বলে গেল। অলোকের আর কোনো উৎসাহ নেই। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে সিগারেট টানতে লাগলো অন্যমনস্কভাবে। এতক্ষণ শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প প্রেমিক ও স্বামী। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।